নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে শুভ মহানবমী, নবমীর সকাল। মায়ের সেবা পূজার জন্য আমি প্রথমেই তার জন্য একটা পদ্ম ফুল, বেলপাতা এবং গাঁদা ফুল দিয়ে একটা মালা বানিয়ে নিলাম। আমার ভগবানের জন্য মালা বানাতে অনেক বেশি ভালো লাগে। এর আগেও আমি গণেশ চতুর্থীতে মালা বানিয়েছি। এদিকে ঢাকার আবহাওয়া খুবই খারাপ হচ্ছে দিনকে দিন, একবার বৃষ্টি একবার খুবই রৌদ্র। যেমনটা কালকে আপনাদের আমি বললাম, অষ্টমীর দিন সারাদিন বৃষ্টি ছিল। আজকে সকাল থেকে দেখেন কি অবস্থা, মানে ঘামতে ঘামতে আমি পুরো শেষ, এবং আমার কপালের অষ্টগন্ধা তো পুরাই একদম ধুয়ে ধুয়ে পড়তেছে। যাই হোক, আমি আরতির জন্য 21 প্রদীপটা জ্বালিয়ে নিলাম। এর আগে আমি মায়ের জন্য মালা বানিয়েছি এবং ফুল সহ যা যা তার সেবা পূজার জন্য লাগে সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন আমি 21 প্রদীপটা সাজাচ্ছিলাম, কারণ আমি নবমীর দিন সবসময় মাকে 21 প্রদীপ দিয়ে আরতি করি। এটা আমার ভালো লাগে খুব, কারণ যেহেতু আমার বাসার পুজোটা খুব বেশি ডিটেলসে হচ্ছে না। যেমন দুর্গা পূজায় সন্ধি পূজা হয়, সেখানে মাকে 108টা প্রদীপ নিবেদন করা হয়। এছাড়া আরও অনেক রিচুয়াল থাকে, অষ্টমী, নবমী, দশমী সব মিলায় অনেক রিচুয়াল থাকে। সেগুলো যেহেতু আমি করতে পারছি না, তাই আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমার নিজের মন মতো করে, অশাস্ত্রীয় উপায়ে না করে, আমি এই কথাটা মেনশন করতে চাইলাম, কারণ অনেকে নিজের মন মতো পূজাকে আবার মন গড়া পূজায় নিয়ে যায়। কাদের বোঝাচ্ছে আপনারাও বুঝবেন, সেটা আসলে ঠিক না। কারণ আমি এখানে মাকে যতটুকু ছোট পরিসরে সেবা পূজা করছি না কেন, আমার বিশ্বাস আমি এখানে অশাস্ত্রীয় কিছু করছি না, বা এমন কিছু আমি মাকে নিবেদন করছি না যেগুলা মায়ের সেবা পূজায় ব্যবহার হওয়ার কথা না বা অশাস্ত্রীয়। হয়তোবা আমার পূজা পরিসরটা ছোট, কিন্তু আমি যতটুকু বুঝি বা জানি, আমার পূজা যতটুকুই হয়েছে শুদ্ধভাবে হয়েছে। এখানে অশাস্ত্রীয় বা অশুদ্ধ কিছু নেই, বা এমন কিছু নেই যা মায়ের পূজায় ব্যবহার করার কথা না, বা মা ক্ষুব্ধ হবে। যাই হোক, আমি 21 প্রদীপ দিয়ে মায়ের আরতিটা সেরে নিচ্ছি। আজকে আমাদের যাওয়ার প্ল্যান, প্রতিমা দর্শনের জন্য যাওয়ার প্ল্যান শাঁখারী বাজারে। মায়ের ভোগ নিবেদনও করা হলো, এবং যা যা আমি প্রতিদিন যেভাবে মাকে সেবা পূজা করি সকালে, সেভাবেই তার সেবা পূজা করে নিলাম, আরতি সম্পন্ন করলাম এবং ভোগ নিবেদন করলাম। এবং সকালের খাবার খেয়ে আমি চলে গেলাম শাঁখারী বাজারের উদ্দেশ্যে। এবং কালকে বৃষ্টির জন্য দেখেন কি অবস্থা, রাস্তার পুরো রাস্তা একদম ডুবে গিয়েছে। শাঁখারী বাজার যাওয়ার সময় দেখতে পারলাম একদম, আপনাদের দুর্গাপূজার আগে কলকাতার যেমন আমি দেখেছিলাম যে কলকাতায় খুব বৃষ্টি, সেরকমই অবস্থা। শাঁখারী বাজারে গিয়েই দেখলাম সেখানে নবমী বিহিত হোম যজ্ঞ সব কিছু অনুষ্ঠিত হচ্ছে। কয়েকটা মণ্ডপে বলি চলছিল এবং কয়েকটা মণ্ডপে হোমযজ্ঞ চলছিল। এবং আপনাদের বলি, শাঁখারী বাজারের পূজাটা কেমন হয়। এটা একটা রাস্তা, এখানে মাচা করে করে সেখানে প্রতিমাগুলো রাখা হয়। এই জন্য না ওখানে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, মানে আপনি শুধু দেখবেন এবং আপনাকে খুবই দ্রুত ওখান থেকে হেঁটে চলে আসতে হবে। আপনি ওখানে দাঁড়িয়ে খুব বেশিক্ষণ ভিডিও করতে পারবেন না, কারণ আপনি যদি এটা করতে চান আপনাকে পুলিশের কাছে অনেক কটু কথা শুনতে হবে। যাই হোক, আমি এখানে আপনাদের সবগুলো ভিডিও দেখাতে পারলাম না প্রতিমা, তাই আমি আপনাদের ছবি তুলে দেখাচ্ছি শাঁখারী বাজারে কীভাবে পূজা হয়েছে, বা কী কী মণ্ডপ আমরা দেখেছি, বা ওখানে কিভাবে পূজা হয়। যেহেতু মণ্ডপগুলো রাস্তার উপরে মাচা করে করে হয়, তো নিচে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। আমি ছবি তোলারই যথেষ্ট সময় পেয়েছি, কিন্তু ভিডিও করার ওখানে কোনো সুযোগই নেই, কারণ আপনি শুধু হাঁটবেন, ওখানে আপনি স্থির হয়ে দাঁড়াতে পারবেন না। তারপর আমি শাঁখারী বাজার দেখে চলে আসলাম বাসায়, এবং আমার পাড়ার মন্দিরে, যেটা আমি একদম ষষ্ঠীতে আপনাদের দেখিয়েছিলাম, সন্ধ্যাবেলা আমি চলে এসেছিলাম। সেটা হচ্ছে আমার পাড়ার মন্দির, রায়ের বাজার আখড়া মন্দির। তো এখানে মায়ের আরতি হচ্ছিল। আমার দেখে খুবই কি বলবো, আসলে খুব খারাপ লাগছিল বা কষ্ট লাগছিল, যাই হোক বলতে পারেন, কারণ আমি মায়ের মুখের দিকে তাকিয়ে ভাবছিলাম আজকের রাতটাই মা এখানে আমাদের সাথে থাকবেন, তারপরেই হয়তো বা সকালবেলায় সব মন্দিরে তাকে বিসর্জনের জন্য নামানো হবে। এটা ভেবেই খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, এটাই তো আমাদের পূজার নিয়ম। তাই আমি আর আমার কাজিন আমরা দুজনেই ছিলাম সেখানে, যদিও আমার মাসিরা বাসাতেই ছিল, কিন্তু আমরা চলে এসেছিলাম মন্দিরে, কারণ আমরা চেয়েছিলাম কালকে যেহেতু পূজাটা শেষ হয়ে যাবে, তাই শেষ মুহূর্তটুকু আমরা মন্দিরে মায়ের সাথেই কাটাই। তো আমার মাও ছিল সেখানে, কিছুক্ষণের জন্য ছিল, তারপর সে চলে গিয়েছিল। আমরা মণ্ডপেই থেকে গেলাম। সেখানে প্রথমে সন্ধ্যা আরতি হলো, তারপর ধুনুচি নাচ হলো। সবাই ওখানে ধুনুচি নাচ করে আনন্দ করছিল।
কারণ এটা শেষ রাত। কালকে সকালবেলায় সবাই বুঝতে পারছিল যে এটাই শেষ রাত। পরের দিন সকালবেলায় হয়তো বা মা আমাদের ছেড়ে চলে যাবে, 1 বছরের জন্য আবার প্রতীক্ষা শুরু হবে। তাই সবাই যার যার মতো আনন্দ করে নিচ্ছিল এবং মায়ের জন্য ধুনুচি নাচ বা ঢাক বাদ্য। সেদিন ঢাকিকেও আমি দেখলাম অনেকটা সময় ঢাক বাজালো। এরপরে আমার মা চলে আসলো আবার মন্দিরে, কারণ আমাদের বাসার চাবি হচ্ছে আমার বাবা নিয়ে অন্য একটা পূজা মণ্ডপ দেখতে চলে গিয়েছে। এই জন্য মা আমাদের সাথে এসে বসে থাকলো, কারণ সে বাসায় ঢুকতে পারছে না। এটা খুবই হাস্যকর একটা ঘটনা এবারে দুর্গাপূজায়। তো মায়ের আরতি আবার শুরু হলো, এটাই তার শেষ আরতি এবং আমরা সবাই মিলে মনোযোগ সহকারে তার আরতিটা দেখলাম। মায়ের কাছে প্রার্থনা করলাম যে প্রত্যেক বছর যেন এভাবেই মা আমাদের মধ্যে আসে, আমরাও যেন তার সেবা পূজা করতে পারি। আমি মায়ের কাছে ক্ষমাও চেয়ে নিলাম যে যেহেতু আমি আমার বাসায় পূজা করেছি, এটা তো মহাপূজা, আমার যদি পূজায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার হাতে যদি কোনো শাস্ত্রীয় ভুল হয়ে থাকে, সব কিছু যেন মা আমাকে ক্ষমা করে দেয়। কিন্তু সত্য এটাই যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যেন আমি মাকে সেবা পূজা করতে পারি বা কোনো ভুল ভ্রান্তি না হয় আমার দ্বারা। তারপরও বাকিটা মা জানে। তো এভাবেই আমি নবমীর শেষ মুহূর্তটুকু আমার পাড়ার মন্দিরেই কাটালাম। এখানে আমি কিছু ছবি তুলেছিলাম আমার নবমীর ড্রেসটা কী ছিল বা নবমীর আউটফিটটা কী ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। কেমন লাগছে আপনারা জানাবেন, আমার নবমীর ড্রেস কেমন ছিল। বাসায় এসে আমি আমার মায়ের প্রতিমার সামনে কিছুক্ষণ বসে থাকলাম অন্ধকারে, কারণ আমার খুবই খারাপ লাগছিল যে কাল হয়তো মা চলে যাবে। যাই হোক, এটাই ছিল আমার নবমী। দেখা হচ্ছে কাল দশমীতে।